আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2020-এর প্রশ্ন নম্বর 3-এর সমাধান কৌশলটি জানব। দেখুন, চট্টগ্রাম বোর্ড 2020-এর প্রশ্ন নাম্বার 3-এর ক নম্বরে যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে log 7 base 2 equals to alpha, 7 base 3 equals to beta এবং log 7 base 5 equals to gamma হলে log 7 base 15/2 কে আলফা বিটা এবং গামা এর মাধ্যমে প্রকাশ করো। তো প্রথমে আমরা এই প্রশ্নটির সমাধান কৌশল জানব। তো এক্ষেত্রে আমাদেরকে আগে লিখে নিতে হবে কি কি দেওয়া আছে সেটা আমরা লিখব। দেওয়া আছে log 7 base 2 equals to alpha, log 7 base 3 equals to beta এবং log 7 base 5 equals to গামা। এই তিনটি জিনিস আমাদেরকে দেওয়া আছে এবং আরেকটি জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে কি যে log 7 base 15/2 এটাকে আমাদের কি করতে হবে আলফা বিটা এবং গামা এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আমরা যাকে আলফা বিটা গামা এর মাধ্যমে প্রকাশ করব তাকে আমরা লিখব প্রদত্ত রাশি। এটি একটি রাশি, তো লিখব প্রদত্ত রাশি সমান সমান log 7 base 15/2। তাহলে এটাকে আমরা কিভাবে আলফা বিটা গামা এর মাধ্যমে প্রকাশ করতে পারি? লক্ষ্য করি আমাদের আলফা মানে হচ্ছে 7 বেস 2। তাহলে এখানে কিন্তু 7 এর বেস আছে, ঠিক আছে, কিন্তু আমাদের 7 বেস 2 আনতে হবে। তাহলে সেটাকে আমরা আলফা লিখতে পারবো। আবার এর ভিতর থেকেই আমাদের 7 বেস 3 আসবে, সেটাকে আমরা বিটা লিখতে পারবো এবং এর ভিতর থেকেই আমাদের 7 বেস 5 আনতে হবে, সেটাকে আমরা গামা লিখতে পারবো। তো বন্ধুরা লক্ষ্য করি এখানে আর্গুমেন্টের মধ্যে কি আছে 15/2। এখানে লগ এর ডান পাশে যা থাকে, এখানে যেটা থাকে সেটাকে আমরা বলি ভিত্তি, আর এটা হচ্ছে তার আর্গুমেন্ট। তো এই যে এটাকে বলা হয় ভিত্তি, এটাকে বলা হয় আর্গুমেন্ট। তো বন্ধুরা এখানে 15/2 যেটা আর্গুমেন্ট আছে সেই আর্গুমেন্টকে আমরা সূচকের মাধ্যমে রূপান্তর করে পরবর্তীতে কাজ করতে পারি। তো দেখুন এখানে আমরা 15/2 এটাকে আমরা ভেঙে ফেলবো। আমরা পাচ্ছি সমান সমান log 7 বেস 15। দেখুন 15টাকে আমরা এমনভাবে ভেঙে লিখবো যাতে করে এখানে আমরা মৌলিক সংখ্যা পাই। 15কে আমরা কিভাবে লিখতে পারি? 3 5 15। দেখুন 3 গুণন 5, তার নিচে কত? 2। তো এটা কিন্তু আমাদের আর্গুমেন্ট এখানে। সো 15কে ভেঙে 3 গুণন 5 লিখেছি এবং নিচে 2 লিখেছি। এখন আমরা এটাকে লিখতে পারি যে সমান সমান log 7 বেস। দেখুন এই উপরের টুকু আমরা যদি m কল্পনা করি আর নিচেটাকে n কল্পনা করি, তাহলে আমরা এখানে পাচ্ছি log a বেস m ডিভাইড বাই n। এরকম একটা সূত্র হলে আমরা এখান থেকে লিখতে পারতাম log m মাইনাস log n, যাদের ভিত্তি হচ্ছে a। এটি কিন্তু একটা সূত্র। তো এখানে ভিত্তি যাই থাকুক না কেন, m ডিভাইডেড বাই n মানে ভাগ থাকলে সেটাকে আমরা log m মাইনাস log n লিখতে পারি, ভাগ থাকলে মাইনাস। তাহলে বন্ধুরা এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি সেন্টার লাইনে ভাগ আছে, সো আমরা লিখতে পারি log 7 বেস 3 গুণন m মাইনাস log 7 বেস 2। ঠিক এরকম log a বেস m মাইনাস log a বেস n। তাহলে এখানে আমরা log 7 বেস 3 ইন্টু 5 এটা লিখতে পারি মাইনাস log 7 বেস 2 এটি লিখতে পারি। তাহলে এখন দেখুন এখানে আবার আমরা পাচ্ছি যদি log a বেস m n থাকে, এটা তো ভাগ ছিল, ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে গুণ থাকলে কি হয়? log a বেস m প্লাস log a বেস n, দ্যাট ইজ m প্লাস n। তাহলে এখানে আমরা লিখতে পারি log ইকুয়ালস টু log 7 বেস 3 প্লাস log 7 বেস 5। অর্থাৎ এখানে এটাকে আমরা mn ভেবেছি, 3টাকে m এবং 5টাকে n ভাবলে দেখতে পাচ্ছি যে 3m এবং n গুণ অবস্থায় আছে। তাহলে আমরা বলতে পারি log 7 বেস m প্লাস log 7 বেস n এবং এখানে মাইনাস log 2 এটা তো আছে, এটা আবার লিখবো। এখন লক্ষ্য করি আমাদের log 7 বেস 3 এর মান কিন্তু এখানে আছে, তারপরে log 7 বেস 5 এর মান আমাদের আছে এবং log 7 বেস 2 এর মানও আছে। তো এই জায়গাগুলোতে আমরা কি করতে পারি? মানগুলোকে বসিয়ে দিতে পারি। তো বন্ধুরা তাহলে আমরা এখন এখানে লিখব সমান সমান, দেখুন log 7 বেস 3 এর মান হচ্ছে বিটা প্লাস log 7 বেস 5 এর মান হচ্ছে গামা মাইনাস log 7 বেস 2 এর মান হচ্ছে আলফা। আমাদেরকে যেটা করতে বলা হয়েছিল
যে এই যে log 7 বেস 15 ডিভাইড বাই 2 কে কিসের মাধ্যমে প্রকাশ করো, আলফা, বিটা এবং গামা এর মাধ্যমে প্রকাশ করো। দেখুন এটাকে কিন্তু আমরা সর্বশেষে বিটা, আলফা এবং গামা এর সম্পর্কে প্রকাশ করেছি। সো আমরা এখানে লিখব যা আলফা, বিটা এবং গামা এর সম্পর্কে প্রকাশিত হলো। আমরা এটা লিখে দিতে পারি। সো এই ছিল ক নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটি করব। দেখুন বন্ধুরা, খ নাম্বারে আমাদের উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, a equals to 125 to the power p minus 11 into 25 to the power p plus 24 এবং b equals to 7 minus 5 into 5 to the power p। এখানে বলা হচ্ছে a equals to 7b হলে p এর মান নির্ণয় করো। তাহলে আমাদেরকে আগে a কি দেওয়া আছে সেটা লিখতে হবে, b কি দেওয়া আছে সেটা লিখতে হবে, তারপরে আমরা যাব a equals to 7b এর সম্পর্কে। সো আমরা আগে লিখে নেব, দেওয়া আছে a equals to 125 to the power p minus 11 into 25 to the power p plus 24 এবং b equals to 7 minus 5 into 5 to the power p। এটা হচ্ছে আমাদের b এর মান দেয়া আছে। তো বন্ধুরা এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যে সম্পর্কটি দেয়া আছে সেটাতে আমরা এখন প্রবেশ করব। যে আমরা লিখতে পারি এখন a equals to 7b। তো এই সম্পর্ক থেকে এখন আমরা কি করব, আমাদের p এর ভ্যালু বের করতে হবে। p কত আসবে সেটা আমরা বের করব। তো দেখুন a এবং b এর জায়গাতে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিলে তখন কিন্তু p চলকটা এর ভিতরে চলে আসবে এবং সেখানে আমরা ক্যালকুলেশন করলে শেষে গিয়ে p এর মান পেয়ে যাব। তো বন্ধুরা এর মানটা আমরা বসাবো। দেখুন a মানে হচ্ছে আমরা লিখব 125 টু দি পাওয়ার p মাইনাস 11 ইন্টু 25 টু দি পাওয়ার p প্লাস 24 ইকুয়ালস টু 7b। তাহলে আমরা লিখতে পারি 7 ইন্টু b এর মান হচ্ছে 7 মাইনাস 5 ইন্টু 5 টু দি পাওয়ার p। প্রথমে এখানে দেখুন 7টা গুণ অবস্থায় আছে, আমরা এই কাজটা এখানে করে নেব, বা আমরা লিখব 125 টু দি পাওয়ার p মাইনাস 11 ইন্টু 25 টু দি পাওয়ার p, এটা যা আছে তাই লিখলাম, প্লাস 24 ইকুয়ালস টু দেখুন 7 7টা 49 মাইনাস এখানে কিন্তু 7টা এই পুরোটার সাথে গুণ হবে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ণ সংখ্যা 5, 5 7টা 35, 35 ইন্টু 5 টু দি পাওয়ার p। আমরা এটা লিখলাম। এখন লক্ষ্য করি বন্ধুরা এই লাইনের মধ্যে কি কি আছে। আমরা দেখতে পাচ্ছি 125 এর উপর পাওয়ার p আছে, এখানে 25 এর পাওয়ার p আছে এবং এখানে 5 এর পাওয়ার p আছে, 5 টু দি পাওয়ার p। আর বাকিগুলো কিন্তু আমাদের এই যে এখানে একটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে। সো এই সংখ্যাগুলোর ক্যালকুলেশন তো আমরা করবই, পাশাপাশি এদেরকে আমরা দেখুন p সবারই পাওয়ার, p সবারই সূচক, কিন্তু ভিত্তিগুলো আলাদা। আমরা চাচ্ছি এমন একটা ভিত্তিতে আনবো যেন সবার ভিত্তি একই রকম হয়। তো দেখুন 125কে কিন্তু আমরা যদি ভিত্তি বানাই, ভিত্তি হিসেবে লিখতে চাই, তাহলে 125 এর ভিত্তি এবং সূচক আকারে লিখলে আমরা লিখতে পারি 125 মানে দেখুন 5 এবং 25 গুণ করলে হয় 125, দ্যাট ইজ 5 গুণন এখানে 25কে ভাঙলে আমরা লিখতে পারি 5 ইন্টু 5, দ্যাট ইজ এখানে লিখতে পারি 5 কিউব, অর্থাৎ 125কে ভেঙে আমরা লিখতে পারি 5 কিউব। আবার এখানে 25 আছে, 25টাকে ভেঙে লিখতে পারি 5 ইন্টু 5, দ্যাট ইজ 5 স্কোয়ার, আর ওখানে 5 তো আছেই। তো আমরা এই কাজগুলো এখানে করব। দেখুন সবগুলোতে দেখুন 5-এর ভিত্তি লিখব, অর্থাৎ 125কে আমরা লিখতে পারি 5 কিউব। সো এখানে লিখতে পারি 5 কিউব, তার উপরে পাওয়ার p মাইনাস এখানে 11 ইন্টু এখানে লিখতে পারি 25 মানে হচ্ছে 5 স্কোয়ার এবং তার উপরে পাওয়ার p প্লাস 24। আমরা এগুলোকে বাম পাশে ট্রান্সফার করে নিতে পারি, মাইনাস 49, এখানে মাইনাস আছে আমরা প্লাস দিতে পারি 35 ইন্টু 5 টু দি পাওয়ার p ইকুয়ালস টু 0। সবগুলোকে বাম পাশে ট্রান্সফার করে নিলাম, তাহলে ডান পাশটা কি হয়ে গেল, 0 হয়ে গেল। এখন দেখুন বন্ধুরা আমরা সূচকের একটি সূত্র জানি, a টু দি পাওয়ার m তার উপরে পাওয়ার n হলে, অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ আকারে লেখা যায়, অর্থাৎ a টু দি পাওয়ার mn হয়। তাহলে যদি এরকম পাই আমরা, তাহলে এরকম a টু দি পাওয়ার n সমান n তার উপরে পাওয়ার যদি m হয়, তাহলে এখানেও আমরা লিখতে পারি a টু দি পাওয়ার nm, দ্যাট ইজ mn। সো আমরা যদি এটা থেকে এটা লিখতে পারি যে a টু দি পাওয়ার mn মানে হচ্ছে a টু দি পাওয়ার mn, আর a টু দি পাওয়ার mn মানে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n টু দি পাওয়ার m, দ্যাট ইজ
এই পাওয়ারটা কিন্তু এখানে কি হয়, অল্টার হতে পারে। ভিতরের পাওয়ারটা বাইরে যেতে পারে, বাইরের পাওয়ারটা ভিতরে যেতে পারে। সো আমরা এখানে লিখতে পারি, দেখুন এই যে পিটা যদি আমরা ভিতরে এখন দেই তাহলে আমরা পাবো বা 5, দেখুন পি ভিতরে গেল আর কিউবটা বাইরে। এখানেও তাই, -11 ইন্টু, দেখুন 5 স্কোয়ার আছে, স্কোয়ারটাকে আমরা বাইরে দেব এবং পিটাকে ভিতরে দেব স্কোয়ার। এবং এখানে দেখুন 24 এবং 49, এই দুটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো মাইনাস, দেখুন বড় সংখ্যা হচ্ছে 49, তার আগে মাইনাস আছে, এবং 49 থেকে 24 মাইনাস করলে আমরা পাচ্ছি 5 এবং পাচ্ছি হচ্ছে 2, দ্যাট ইজ 25 প্লাস 35 ইন্টু 5 টু দি পাওয়ার পি ইকুয়ালস টু 0। লক্ষ্য করি বন্ধুরা, এই লাইনের ভিতরে আমরা বেশ কিছুবার 5 টু দি পাওয়ার পি পেয়েছি। এখানেও 5 টু দি পাওয়ার পি, এখানেও 5 টু দি পাওয়ার পি, এবং এখানেও 5 টু দি পাওয়ার পি। তো এই 5 টু দি পাওয়ার পি সমান আমরা যদি কোনো একটি চলক ধরে নেই তাহলে আমরা কি পাবো? আমরা যদি এখন বলি যে ধরি 5 টু দি পাওয়ার পি মানে হচ্ছে, আমরা চাইলে এ ধরতে পারি বা এক্স ধরতে পারি। আমরা ধরে নিলাম এটা মানে হচ্ছে এক্স, অর্থাৎ 5 টু দি পাওয়ার পি যেখানে পাবো তার নাম আমরা এক্স বসিয়ে দেবো। তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাচ্ছি বা, দেখুন এক্স কিউব, এটা হচ্ছে এক্স কিউব মাইনাস, এখানে আমরা পাচ্ছি 11, এখানে দেখুন এইটার নাম হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার, এবং এখানে পাচ্ছি -25 প্লাস, দেখুন এখানে 35, তার সঙ্গে 5 টু দি পাওয়ার পি আছে, এবং 5 টু দি পাওয়ার পি মানে হচ্ছে এক্স। সো আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু 0। তাহলে বন্ধুরা এখানে দেখুন আমরা একটি কি পেয়েছি, একটি বহুপদী রাশি পেয়েছি, এবং বহুপদী রাশিটির সর্বোচ্চ ঘাত হচ্ছে 3। তাহলে 3 ঘাত 2 ঘাত, এবং এই এক্স চলকটাকে আমরা একটু বাম পাশে লিখে নেব। তো এখানে যদি আমরা লিখি +35 এক্স -25। এখন আমরা এই যে বহুপদী পেয়েছি, এই বহুপদীটা থেকে আমরা কি করব, এই বহুপদীকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। কারণ এখান থেকে মান পেতে চাইলে, আমরা জানি বহুপদীর থেকে আমরা চলকের মান বের করতে চাইলে সেক্ষেত্রে কি করতে হয়, উৎপাদকে বিশ্লেষণ করে তার চলকের মান নির্ণয় করতে হয়। তো এখন এখানে আমরা চলকটা এক্স পেয়েছি, যদিও আমাদের পি এর ভ্যালু আসবে, কারণ আমরা আগে এক্স চলকের মান বের করব, তারপর আমরা এখান থেকে এক্স এর মাধ্যমে পি এর ভ্যালু বের করে ফেলবো। তো এখন এখানে আমরা এটাকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি? দেখুন এখানে 3 মাত্রার বহুপদী, সেই ক্ষেত্রে আমাদের হয়তো ফাংশনের পদ্ধতিতে করতে হবে, অবশ্যই ফাংশন পদ্ধতিতে করতে হবে। আমরা জানি ফাংশন পদ্ধতিতে কিভাবে করতে হয়, আমি নিয়মটা জাস্ট এখানে দেখিয়ে দেবো এবং সরাসরি আমরা এখানে ক্যালকুলেশনে যাব। এখানে আমরা যদি এটাকে ফাংশন অফ এক্স কল্পনা করি, যে এক্স এর ফাংশন বা এক্স এর বহুপদী, তাহলে আমরা পাচ্ছি যে কি, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 35x মাইনাস 25। এটা যদি আমাদের ফাংশন হয় তাহলে কোন ভ্যালু বসাইলে আমরা এটার ভ্যালু 0 করতে পারি? ভাগশেষ উপপাদ্যের নিয়ম অনুসারে এখানে যে ভ্যালুটি বসাইলে এর মানটা 0 আসবে, তখন আমরা বলবো এই এক্স মাইনাস তত এই ফাংশন বা এই বহুপদীর একটি উৎপাদক। তাহলে আমরা যদি 1 বসাই দেখি 0 আসে কিনা। 1 কিউব মাইনাস 11 ইন্টু 1 স্কোয়ার প্লাস 35 ইন্টু 1 মাইনাস 25, এক্স এর জায়গাতে আমরা 1 বসালাম, তাহলে 1 কিউব, দেখুন 1 কিউব মানে হচ্ছে 1, আর মাইনাস 1 একে 1, 1 এবং 11 গুণ করলে 11 প্লাস 35 একে 35 মাইনাস 25। আমরা যদি প্লাস আলাগুলো যোগ করি, দেখুন 35 এর আগে প্লাস আছে, 1 এর আগে প্লাস আছে, তো 35 এবং 1 যোগ করলে আমরা পাচ্ছি 36, এবং মাইনাস 11 এবং মাইনাস 25 যোগ করবো, অর্থাৎ প্লাস আলাগুলো প্লাস হবে, মাইনাস আলাগুলোও প্লাস হবে, তবে মাইনাস আলাগুলোর সামনে কি থাকবে, মাইনাস থাকবে। তো 25 এবং 11 যোগ করলে আমরা পাচ্ছি 36, দ্যাট ইজ 36 মাইনাস 36 মানে হচ্ছে 0, অর্থাৎ এখানে এক্স এর জায়গাতে 1 বসাইলে আমরা ভ্যালুটা পাচ্ছি 0। সো আমরা বলতে পারি x মাইনাস 1, এটা হচ্ছে আমাদের এই বহুপদীর একটি উৎপাদক। তার মানে এই উৎপাদক বলতে এটা এর ভিতরে x মাইনাস 1টা বেশ কিছুবার গুণ আকারে থাকতে পারবে, এটা এর ভিতরে এভাবে গুণ আকারে থাকবে, যদিও এখানে কি আছে, এটি বহুপদী আকারে আছে। সো আমরা কিন্তু এখান থেকে জেনে গেলাম যে এর ভিতরে x মাইনাস 1 উৎপাদক হিসেবে থাকবে। সো আমরা কি করব, আগেই লিখব যে এর ভিতরে আমরা এক লাইন গ্যাপ দিয়ে পরের লাইনটা করব, এবং এই লাইনটা তৃতীয় নাম্বার লাইন থেকে আসবে, অর্থাৎ এই লাইন থেকে এই লাইনটা আসবে।
দেখুন এক্স মাইনাস ওয়ান আমরা কয়বার লিখবো, যেহেতু 3 ঘাতের মানে 3 মাত্রার বহুপদী, তাহলে এটা 3 বার হতে পারে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান। সো এখন দেখি যে প্রথমে কি ছিল এক্স কিউব, এটা ভালো করে লক্ষ্য করবেন বন্ধুরা। এই জায়গাতে আমরা এই এক্স কিউবটা মিল করবো এখান থেকে, এবং যার জন্য আমরা এখানে পদগুলো লিখব, কারণ এখান থেকে কিন্তু এটা আসছে, কিন্তু আমরা এখানে কত লিখতে হবে আমরা আগে থেকে এটা সহজে বলতে পারি না, কিন্তু এটা এই ফাংশন পদ্ধতিতে করলে খুব ইজিলি এটা বের করতে পারি। দেখুন এক্স এর জায়গাতে এখানে এক্স কিউব হবে, সো এখানে তো আর লেখা যাবে না কারণ এটা উৎপাদক, তাহলে এক্স এর বাইরে আমরা লিখে এটা পূরণ করে দেবো। তাহলে এখানে এক্স এর সাথে কি লিখলে এক্স কিউব হবে, আমরা জানি এক্স স্কোয়ার এবং এক্স গুণ করলে হবে এক্স কিউব, সো এক্স কিউব পেলাম এই দুটা গুণ করে। তো এক্স স্কোয়ারটা শুধু এক্স এর সাথে গুণ হবে না, এটা মাইনাস ওয়ানের সাথে গুণ হবে, সো এক্স স্কোয়ার এবং মাইনাস ওয়ান গুণ করলে আমরা পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা দেখব যে এরা আসলে কোথা থেকে আসার কথা ছিল, উপরের লাইন থেকে, উপরের এক্স কিউব থেকে আমার এক্স কিউব আসছে, কিন্তু এক্স স্কোয়ার ছিল 11টি, আমি লিখেছি কেবল একটি, তাহলে আমাকে আরও কয়টি এক্স স্কোয়ার লিখতে হবে, যখন -11, তাহলে -1টা লিখেছি মানে -10টি লিখতে হবে। সো আমি -10 এক্স স্কোয়ার লিখে এখন ব্যালেন্স করে দিলাম। এখন দেখুন এই -x স্কোয়ার এবং -10 এক্স স্কোয়ার মানে হচ্ছে -11 এক্স স্কোয়ার, যেটি এটা দুইটি পদে বিভক্ত হয়ে গেল। এখন এই 10 এক্স স্কোয়ারটা আমরা এখান থেকে মিল করব, তাহলে 10 এক্স স্কোয়ার এখান থেকে মিল করতে চাইলে এখানে এক্স এর সঙ্গে কত গুণ করলে 10 এক্স স্কোয়ার হবে। দেখুন এখানে মাইনাস আছে, আমরা মাইনাসটা কিন্তু আগে দিয়ে নেব, এবং এখানে এক্স স্কোয়ার চাইলে এই এক্স এর সঙ্গে একটা এক্স গুণ করতে হবে, এবং সেই এক্স এর সামনে কি আছে 10 আছে, সো আমরা এখানে লিখবো -10। তাহলে -10 এবং এক্স লেখা হলো, -10x এবং এক্স গুণ করলে হচ্ছে -10 এক্স স্কোয়ার। এখন দেখুন এই -10 এক্সটা কিন্তু আবার আমাদের এই -1 এর সাথে গুণ হবে, তার মানে এটা কোথা থেকে আসছে, এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এখানে প্লাস এই 10x এবং 1 গুণ করলে 10x, দ্যাট ইজ 10x থেকে আমরা এটা লিখেছিলাম, অর্থাৎ এটা এখন গুণ করে উপরে লিখে দিলাম। এখন দেখবো এই 10xটা উপরে ছিল কিনা, আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে 35x ছিল, 10x নয় 35x ছিল, তাহলে 35x মিল করতে গেলে 10x এর সঙ্গে x লিখতে হবে প্লাস 35x, তাহলে প্লাস 10x লেখা হয়েছে, তাহলে এখন 25টা x লিখলে আমার এটা ব্যালেন্স হবে, সো আমি 25x লিখলাম। এখন এই 25xটা আমি কোথা থেকে মিল করব, এখান থেকে, তাহলে এই যে দেখুন এক্সটা কিন্তু এখানে লেখাই আছে, শুধু 25টা লিখতে হবে, তাহলে 25টা আমরা ব্র্যাকেটের বাইরে লিখবো আর প্লাসটাকে এখানে লিখে দেবো। এখন দেখব যে এই প্লাস 25টা শুধুমাত্র এক্স এর সাথেই গুণ হবে না, এটা -1 এর সাথে গুণ হবে, তাহলে -1 এর সাথে গুণ করে এটা উপরে লিখতে হবে, প্লাস মাইনাসে মাইনাস, এখানে লিখবো প্লাস মাইনাসে মাইনাস, দেখুন 25 একে 25, সো 25 ইকুয়ালস টু 0। দেখুন এই -25টা কিন্তু উপরে আছে কিনা, হ্যাঁ সর্বশেষে -25 আছে, তার মানে আমাদের প্রত্যেকটা পদ আমরা এখানে কি করেছি, ব্যালেন্স করে মিল করে দিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটি পদের মধ্যে একটি করে x-1 আছে, দ্যাট ইজ x-1 এখানে কমন যাচ্ছে, তো আমরা পাচ্ছি যে আমরা এখানে পাচ্ছি x-1, তাহলে x-1 যদি কমন যায়, এটি বাইরে লিখেছি, এটি বাইরে লিখেছি, এটা বাইরে লিখেছি, তাহলে কিন্তু কে থাকবে x স্কোয়ার মাইনাস 10x প্লাস 25, তো এইটুকু আমরা পেলাম আলাদাভাবে ইকুয়ালস টু 0। এখন দেখুন এখানে আবার আমরা দ্বিপদী রাশি পেয়েছি, এবং এই দ্বিপদী রাশি বা দ্বিপদী বহুপদী উপপাদ্য, দ্বিপদী এখানে এখানে আমরা একটি দ্বিঘাত বহুপদী পেয়েছি। এই দ্বিঘাত বহুপদীতে আমরা মিডল টার্ম করতে পারি, কারণ এখন দেখুন 25 আছে, আমরা যদি 5-এর সাথে 5 গুণ করি, 5-5 25, এবং 5 এবং 5 যোগ করলে আমরা 10 পাই, অর্থাৎ ধ্রুবক পদটি এবং সর্বোচ্চ ঘাত যেটা আছে মুখ্য পদ, সেই মুখ্য পদের সহগকে গুণ করে যা পাই সেখান থেকে আমরা মিডল টার্ম করি। তো যেহেতু এখানে 1 আছে, তাহলে 25, আমরা 25কে এমনভাবে মিল করব যাতে যে দুটি জিনিসকে গুণ করলে 25 হয় তাদের মধ্যে যোগ বা বিয়োগ করলে আবার যেন 10 হয়, -10 হয়। তো আমরা জানি 5-5 25, সো 5 এবং 5-এর মধ্যে যোগ অথবা বিয়োগের সম্পর্ক করে -10 আনতে হবে। যেহেতু 5 এবং 5 প্লাস করলে আমরা পাই +10, তাহলে প্লাস না করে আমরা মাইনাস দিয়েও যোগ করতে পারি, সো আমরা -5 লিখলে -10 পেতে পারি, অর্থাৎ এই -10কে আমরা ভেঙে লিখব -5 আর -5। দেখুন এখান থেকে আমরা পাবো -5, যেহেতু x আছে, সো x এবং x, এখানে +25 তো থাকবেই, আর এখানে এখানে x স্কোয়ার আছে, সো এটা আলাদা, আর x-1 তো আমাদের আগের থেকে আছে, এটা আমরা লিখে দেব। এখন আমরা এখানে কি করব, কমন নেব। দেখুন x-1 আগের থেকে আছে, এটা থাকবে। এখন যদি আমরা এখানে কমন নেই, সেকেন্ড ব্র্যাকেট দেব, এই দুইটি পদের মধ্যে আমাদের কমন যাচ্ছে কি, দুটোর মধ্যে কি আছে, দুটোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি x আছে একটা করে, সো একটা x কমন নেব, তাহলে x স্কোয়ার থেকে x কমন গেলে একটা x ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে, মাইনাস xটা কিন্তু কমন চলে গেছে, তাহলে থাকবে শুধু 5,
এবার এই দুটি পদ থেকে আমরা লিখব। তো দেখুন এখানে যেটা আসছে সেটা কিন্তু আবারও আসবে, এটা কমন নেওয়ার ম্যাজিক পদ্ধতি। সো ম্যাজিক পদ্ধতি হচ্ছে x-5টা আমরা আবারও লিখব এবং দেখব যে আসলে এটা কোথা থেকে লেখার কথা ছিল, এই 5x থেকে। 5x থেকে এই পদটা লিখতে হতো। তো যেহেতু এক্সট্রা ব্র্যাকেটের ভিতরে লিখেছি, তাহলে 5টাকে লিখব ব্র্যাকেটের বাইরে এবং তার সামনে মাইনাস চিহ্নটা দিয়ে দেবো। এখন দেখুন আপনি গুণ করে দেখুন, অটোমেটিক এটা মিলে যাবে। -5 এবং x গুণ করলে -5x, মাইনাসে মাইনাসে প্লাস, 5 5 25 ইকুয়ালস টু 0। এখন এই দুটি এখানে কিন্তু আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। এখানে আমরা দেখতে পাচ্ছি x-5 কমন যাবে, তো তার আগে আমরা x-1টা লিখব। এবং x-5 তাহলে থাকবে x এবং -5, দ্যাট ইজ x-5 ইকুয়ালস টু 0। তো বন্ধুরা এখানে দেখুন x-5 দুইবার এসছে, সো আমরা এটাকে লিখতে পারি x-1 ইন্টু x-5, যেহেতু দুইবার আছে সো x-5 স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা দেখতে পাই দুইটি জিনিসের গুণফল 0, তাহলে আমরা এখন লিখব, তাহলে আমরা দেখুন দুইটি জিনিসের গুণফল কখন 0 হয়। দেখুন দুইটি জিনিসের গুণফল, ধরুন a এবং b কে গুণ করলে আমি 0 আনবো, তাহলে এদের গুণফল কখন 0 আসবে। ধরুন এর জায়গাতে আমি যদি 5 বসাই, তাহলে 5 ইন্টু 0 এইভাবে যদি গুণ করি তাহলে 0 হতে পারে। অথবা এর জায়গাতে 0 বসায়া বির জায়গাতে 5 বসাইলে তখন আমাদের 0 হতে পারে। অর্থাৎ দুইটি যে সংখ্যা থাকবে তাদের মধ্যে যে কোনো একটি জায়গাতে কি হতে হবে, 0 হতে হবে। হয় a এর জায়গাতে 0 হতে হবে, না হলে b এর জায়গাতে 0 হতে হবে। তাহলেই এই a b এর গুণফল 0 হওয়া সম্ভব। তার মানে যেহেতু আমরা বলতেছি যে এখানে এই দুটি জিনিসের গুণফল কত হবে, 0 হবে, তাহলে এদেরকে আলাদা আলাদাভাবে 0 হতে হবে। হয় x-1 0 হতে হবে, না হয় x-5 হোল স্কয়ার ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখব হয় x-1 ইকুয়ালস টু 0 অথবা x-5 হোল স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে বন্ধুরা এখানে দেখুন আমরা পাচ্ছি যে বা x-1টা ডান পাশে ট্রান্সফার করলে কত হবে, x ইকুয়ালস টু 1। আর এখানে কি হবে, স্কোয়ারটাকে ডান পাশে ট্রান্সফার করে দিলে আমরা পাবো বা x-5 ইকুয়ালস টু, দেখুন স্কোয়ারটা ডান পাশে গেলে 0-র উপরে রুট ওভার হবে, আর 0-র উপর রুট ওভার মানে 0-র বর্গমূল 0, সো আমরা একবারেই 0 লিখে দিলাম। এখন আমরা পাচ্ছি যে -5 আছে, তাহলে -5টাকে ডান পাশে ট্রান্সফার করবো, তাহলে আমরা পাবো x ইকুয়ালস টু 5। দেখুন আমাদের x এর ভ্যালু কিন্তু বের হয়ে গেছে, একটা হচ্ছে x এর মান 1 আর একটা হচ্ছে x এর মান 5। বাট আমাদের কিন্তু x দিয়ে অঙ্ক দেওয়া ছিল না, আমাদের সমস্যাটা কিন্তু x দিয়ে দেওয়া ছিল না, আমাদের সমস্যাটা ছিল p দিয়ে, এবং আমাদেরকে p এর ভ্যালু বের করতে বলা হয়েছে। কিন্তু আমরা কি করেছি, x এর ভ্যালু বের করেছি। দেখুন আমরা কিন্তু x-টাকে ধরে নিয়েছিলাম, তাহলে x এর জায়গাতে কি বসাবো এখন, 5 টু দি পাওয়ার p। সো বন্ধুরা এখন আমরা এখানে মানগুলো বসিয়ে দেব, বা এই যে x এর মান হচ্ছে 5 টু দি পাওয়ার p, তো আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার p সমান সমান 1। আর এখানে হবে কত, 5 টু দি পাওয়ার p সমান সমান 5। এখানে আপনারা নোট দিতে পারেন যে মান বসায়া, x এর মান বসায়া। তো এখন p এর মান কিভাবে পাবো, দেখুন এখানে পাচ্ছি 5 টু দি পাওয়ার p ইকুয়ালস টু 1। তো এই পাশে আমাদের যেহেতু p এর ভ্যালু আসবে, তাহলে p কে বাঁচাতে হবে। তো আমরা একটা সূত্র জানি যে a টু দি পাওয়ার m সমান সমান, যদি a টু দি পাওয়ার n হয় তখন কি হয়, m সমান সমান n হয়, অর্থাৎ এই বেসগুলো বাদ যায়, তাহলে m সমান সমান n পাই। যেহেতু এখানে p এর ভ্যালু আসবে, তাহলে এই m-টাকে বাঁচাতে হবে। ও আরেকটি সূত্র আছে, সেটা হচ্ছে a টু দি পাওয়ার m সমান সমান b টু দি পাওয়ার m যদি হয়, তখন কিন্তু কি হয়, m বাদ যায়, অর্থাৎ বেসগুলো সমান হলে বেস বাদ যায়, পাওয়ারগুলো সমান হলে পাওয়ার বাদ যায়। তো এখন আমরা লিখতে পাচ্ছি যে বেস সমান হলে পাওয়ার সমান, পাওয়ার সমান হলে বেস সমান। এখন আমরা যদি p এর ভ্যালু চাই, তাহলে আমাদেরকে কোন সূত্রটি ব্যবহার করতে হবে, তাহলে আমাদেরকে এই যে দেখুন এই সূত্রটি ব্যবহার করতে হবে, যাতে বেসটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে বেস ভ্যানিশ হতে চাইলে এ পাশে যে বেস আসবে ওই পাশেও একই বেস থাকতে হবে। তো এখন 1কে আমরা কিভাবে লিখতে পারি, যেহেতু 5 বেস আছে, 5 এর পাওয়ার কত হলে সেটা 1 হয়। আমরা জানি যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 হলে তার মান 1 হয়, তাহলে আমরা 5 টু দি পাওয়ার 0 দিতে পারি। সো 5 টু দি পাওয়ার 0, 1 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 0। তাহলে এখন কিন্তু আমরা এই সূত্র অনুসারে এটা লিখতে পারবো। তার আগে আমরা এখানকার কাজটা একটু করে নিই। দেখুন এখানে 5 এর পাওয়ার কত আছে, 1, তো ওটা কিন্তু অলরেডি হয়েই আছে। সো বন্ধুরা এখন আমরা কি করব, আমরা এখানে লিখব বা, দেখুন উভয় পাশ থেকে বেসগুলো বাদ যাবে, 5 5 ক্যান্সেল হয়ে গেলে আমরা পাচ্ছি p ইকুয়ালস টু 0। আর এখানে আমরা কি পাচ্ছি, দেখুন 5 5 বেস বাদ গেলে p ইকুয়ালস টু 1, দ্যাট ইজ p এর ভ্যালু 0 অথবা p এর ভ্যালু 1।
তো এটা কিন্তু আমাদের পি এর ভ্যালু বের হয়ে গেছে। তো আমরা কিন্তু নির্দ্বিধায় এখন উত্তরটা লিখতে পারি, যাতে নির্ণেয় মান পি ইকুয়ালস টু 0, 1, এটা আমাদের আনসার। শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা গ নম্বর প্রশ্নের সমাধান কৌশলটি জানবো। দেখুন, গ নম্বরে আমাদের দেওয়া আছে এল ইকুয়ালস টু 2 হলে এক্স এর মান নির্ণয় করো। এখন এল ইকুয়ালস টু 2, এলটা কোথায় আছে আমরা দেখবো, উদ্দীপকের 2 নম্বর স্ট্রিমে এল দেওয়া আছে। এলটা হচ্ছে এল ইকুয়ালস টু 2 লগ 3 বেস এক্স মাইনাস লগ 3 বেস এক্স প্লাস 6 প্লাস 1। তো এটা আমরা তাহলে লিখবো যে দেওয়া আছে এল কত, সেটা আগে লিখবো। দেওয়া আছে L equals to 2 log 3 base x minus log 3 base x plus 6 plus 1। এটা হচ্ছে আমাদের L এর মান। এবং প্রশ্নে যেটা দেওয়া আছে যে L equals to কত, L equals to 2। তাহলে দেখুন বন্ধুরা, এখানে L এর এই ভ্যালুটা আমরা যদি এখন এই জায়গাতে বসায় দিই তাহলে কেমন হয়, বা দেখুন L এর জায়গাতে আমরা এই টোটাল ভ্যালুটা বসিয়ে দেবো যে 2 log 3 base x minus log 3 base x plus 6 plus 1 equals to 2। দেখুন এখানে দুইটাই লগ আছে, এখানে কিন্তু একটা ধ্রুবক সংখ্যা আছে, আমরা ধ্রুবক সংখ্যাটাকে ট্রান্সফার করে ডান পাশে দিতে পারি অথবা বাম পাশেও ট্রান্সফার করে নিতে পারি। তো এখন আমরা কি করব, তো আমরা এই প্লাস 1টাকে ডান পাশে ট্রান্সফার করে দেবো। তখন আমরা পাচ্ছি 2 log 3 base x minus log 3 base x plus 6 equals to 2 minus 1। এই প্লাস 1টা ডান পাশে ট্রান্সফার করে দিয়েছি। দেখুন 2 minus 1 করলে আমরা পাচ্ছি শুধু 1, সো আমরা লিখলাম 1। এখন লক্ষ্য করি বন্ধুরা, এখানে লগের বেস 3, এখানেও লগের বেস 3, কিন্তু এখানকার এই সামনের 2টা যদি আমরা এখানে পাওয়ার হিসেবে দিতে পারি, আমরা একটা সূত্র জানি যে লগ এ বেস এম টু দি পাওয়ার আর হলে আমরা লিখতে পারি আর লগ এ বেস এম। অর্থাৎ কি হয়, এই আরটা সামনে দিয়ে লেখা যায়। তাহলে যদি এই আরটা পাওয়ার হিসেবেই থাকে, সামনে থাকে, তাহলে এটাকে আমরা পাওয়ার দিতে পারি। উল্টা এটাতে আছে, আমরা এভাবে লিখতে পারি। এভাবে লিখলে যদি এভাবে লেখা যায় তাহলে এরকম থাকলে এভাবে লিখতে পারবো, দ্যাট ইজ এই আরটা কি হবে এখন এম এর উপরে পাওয়ার হবে, তার মানে এই 2 এখন কি হবে পাওয়ার হবে। সো আমরা এখন লিখব লগ 3 বেস এক্স স্কোয়ার মাইনাস লগ 3 বেস এক্স প্লাস 6 ইকুয়ালস টু 1। এটা কি কারণে লিখেছি দেখুন, এখানে লগ 3 বেস, এখানেও লগ 3 বেস, এখানে লগ 3 বেসের আর্গুমেন্ট যে কোনো একটা কিছু হবে, এখানেও তাই। তো আমরা জানি যে লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন যদি এরকম হয়, এটা আমরা কোথা থেকে পেতাম, লগ এ বেস এম ডিভাইডেড বাই এন থেকে। আমরা আগেকার যে গাণিতিক সমস্যাটা সলভ করেছি, আমরা খ নাম্বারে দেখেছিলাম এরকম সূত্র ব্যবহার করা হয়েছিল। তো বন্ধুরা এরকম থাকলে তাহলে এরকম লেখা যাবে, লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন থাকলে লগ এ বেস এম ডিভাইড বাই এন। অর্থাৎ যদি বলি লগ এম মাইনাস লগ এন থাকলে লগ এম ডিভাইড বাই এন লেখা যায়। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, তাহলে আমরা লিখতে পারি লগ, অর্থাৎ লগ 3, এটা হচ্ছে লগ এম মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই এন হচ্ছে এক্স প্লাস 6। সো আমরা এটা লিখলাম ইকুয়ালস টু 1। তাহলে এখানে লগ 3 হচ্ছে বেস, এটা হচ্ছে আর্গুমেন্ট, ইকুয়ালস টু 1। এখন আমরা আরেকটি সূত্র ব্যবহার করব। চাইলে আপনারা এই সূত্রগুলো ডান দিকে সাইড নোট হিসেবে ব্যবহার করবেন। আমার বোর্ডের জায়গা কম, সেই কারণে আমি দিচ্ছি না, কিন্তু সাইডে আমি লিখে দিচ্ছি, আপনারা এটা সাইডের নোট হিসেবে ব্যবহার করতে পারেন। এখন আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে যে লগ এ বেস এক্স আর্গুমেন্ট ইকুয়ালস টু এন। এরকম যদি হয় তাহলে এটাকে থেকে আমরা সূচকে ট্রান্সফার করতে পারি। লগের সম্পর্ককে যখন সূচকে ট্রান্সফার করি তখন হচ্ছে কি লগের বেস এবং সূচকের বেসটা একই থাকে, অর্থাৎ ভিত্তিটা কিন্তু এই থাকবে, কিন্তু এখানকার যে মান সেটা হবে সূচক, অর্থাৎ এ টু দি পাওয়ার এন সমান সমান এখানকার যে আর্গুমেন্ট ছিল সেটা হবে ওই সূচকের মান, অর্থাৎ এক্স। তাহলে এ ভিত্তি দেখুন মানটা হয়ে গেছে কিন্তু এখন সূচক, আর আর্গুমেন্টটা হয়ে গেছে মান। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এরকম পাচ্ছি যে এখানে লগটা হচ্ছে লগ এ মানে হচ্ছে 3, আর এই এক্স বলতে আমরা এই পুরোটাই বুঝতে পারছি, এটা এক্স ইকুয়ালস টু 1 মানে হচ্ছে এন।
তাহলে আমরা এই সম্পর্ক অনুযায়ী লিখলে আমরা লিখতে পাচ্ছি যে 3 কিন্তু বেস থাকবেই, 3 কিন্তু বেস থাকবেই। তাহলে আমরা লিখব 3 বেস, তার সূচক কত হবে 1, অর্থাৎ এই যে দেখুন 1, কারণ এখানে এনটা হয়েছিল এর পাওয়ার এন এবং এখানে যেটা ছিল সেটাই হয়ে গেছে পরে মান। তাহলে এখানে যা আছে আমরা আর্গুমেন্টটাকে আমরা মান হিসেবে লিখব সমান সমান এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস 6। আশা করি এই বিষয়টি ভালোভাবে আপনারা বুঝে নিয়েছেন। এখন আমরা এটাকে সলভ করব। আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে এক্স এর মান নির্ণয় করা। তো বন্ধুরা, এখন এক্স এর ভ্যালুটা কেমন করে পাবো? আমরা 3 টু দি পাওয়ার 1 মানে 3 পাচ্ছি। এখন যদি আমরা লিখি যে এটা হচ্ছে শুধু 3 ইকুয়ালস টু এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স প্লাস 6, আমরা যদি এখন আর গুণ করি তাহলে এই 3 নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে আমরা পাবো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 3 কী হবে এক্স প্লাস 6 এর সাথে গুণ হবে, তাহলে আমরা পাচ্ছি 3x এবং 3 6 এর সাথে গুণ হবে 3 6 18। এখন আমরা যদি সবগুলোকে বাম পাশে ট্রান্সফার করে নিই তাহলে কিন্তু এটা একটি দ্বিঘাত বহুপদী রাশি হবে এবং সেখান থেকে আমরা মিডল টার্মের মাধ্যমে মান বের করতে পারবো। সো আমরা সেটাই করবো, এক্স স্কোয়ার মাইনাস 3x এবং প্লাস 18টা বাম পাশে ট্রান্সফার হলে মাইনাস 18 ইকুয়ালস টু 0। এখন আমরা দেখব যে এখানে এক্স স্কোয়ারের সহগ কত ছিল 1। তাহলে প্রথম কথা হচ্ছে যে এই সহগ দুটোকে গুণ করে নিয়ে মিডল টার্ম করার নিয়ম, গুণ করে নিয়ে সেই গুণফলটাকে আমরা কী করবো, এমন দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব যাতে তাদের গুণফল 18 হলো এবং তাদের মধ্যে যে দুটি সংখ্যা পাবো তাদেরকে প্লাস বা মাইনাস করলে আমরা মাঝখানের পদ -3 আনতে পারবো। তো দেখুন 18 মানে অনেকগুলোতেই 18 আসতে পারে, সেটা হচ্ছে 9 2 18, 3 6 18 এভাবে আসতে পারে, আবার 18কে 18। আমরা কোনটা চয়েস করব? যেহেতু 3 আসবে, দেখুন 18 এবং 1-এর মধ্যে যোগ বিয়োগের সম্পর্ক করলে হয় আসবে 19 না হলে আসবে 17, তাহলে এখান থেকে 3 পাওয়া সম্ভব না, আমরা এটা ব্যবহার করব না। যদি 9 2 18 করি তাহলে 9 এবং 2 যোগ করলে হবে 11 আর 9 থেকে 2 বাদ দিলে হবে 7, তাহলে এখানেও আমাদের কোনোভাবেই 3 পাওয়া সম্ভব না, তাহলে এটা বাদ। এবার 3 6 18 করলে যদি আমরা পাই তাহলে 6 এবং 3 যোগ করলে 9 হবে, কিন্তু 6 থেকে 3 বিয়োগ করলে আমরা কিন্তু 3 পাচ্ছি, শুধু মাইনাস আনতে হবে। তাহলে মাইনাসটা আনবো, কীভাবে আনবো দেখি। তাহলে আমরা পাচ্ছি 6 এবং 3, 6 3 6 3, কিন্তু ব্যাপারটা হচ্ছে যোগ করলে তো 9 হয়ে যাচ্ছে, আমরা যোগ করব না, আমরা চাইবো বিয়োগ করতে, কিন্তু 6 থেকে 3 বিয়োগ করলে এখন দেখুন প্লাস আসতেছে +3, আমাদের দরকার মাইনাস। তো বন্ধুরা, বিয়োগ করার সময় আমরা জানি একটা সামনে প্লাস ছিল একটা সামনে মাইনাস, তো জাস্ট চিহ্নটাকে একটু অল্টার করে দিই, মাইনাস চিহ্নটা যদি এখন বড়টার সামনে দিই আর ছোটোটার সামনে প্লাস দিই তাহলে কিন্তু বিয়োগ হবে। সো এখন হচ্ছে -6 + 3, তাহলে এখন কি হচ্ছে ভ্যালুটা দেখুন -3 চলে আসছে, অর্থাৎ আমরা 6 এবং 3 ঠিকই লিখবো, বড় সংখ্যার সামনে দেবো মাইনাস, ছোট সংখ্যার সামনে দেবো প্লাস, তাহলে আমাদের কিন্তু -3 আসবে, অর্থাৎ -6 + 3। সো -3কে আমরা কীভাবে লিখলাম? -3কে আমরা লিখলাম, এই -3 মানে হচ্ছে একটা হচ্ছে -6 আর একটা হচ্ছে +3, যেহেতু 3 সঙ্গে x আছে অর্থাৎ -3x, তাহলে এর সঙ্গে একটা x, এর সঙ্গে একটা x, অর্থাৎ -3xটাকে আমরা ভেঙে দুইটি পদে বিভক্ত করেছি, সেটা হচ্ছে -6x + 3x। তো আমরা এখানে এটাই লিখব, -6x + 3x। এটা মিডল টার্ম করে ফেললাম। এখন দেখুন বাম পাশের যে পদটি আছে সেটা আমাদের লিখব এবং ডান পাশে -18 ধ্রুবক পদ আছে সেটাও আমরা লিখব। এখন দেখুন এটি মধ্য পদে বিভক্ত হয়ে 4টি পদে পরিণত হয়েছে। এখন আমরা কি করব, দুইটি পদ নিয়ে একটি করে জোড়া তৈরি করব এবং কমন নেব। তাহলে এই দুটি থেকে কমন যাবে x, কমন গেলে আমরা পাচ্ছি x -6, কারণ x স্কোয়ার থেকে x কমন গেলে থাকবে x, এখান থেকে 6 এর xটা কমন গেছে, থাকবে শুধু 6। এখন আমরা ম্যাজিক পদ্ধতি করব, দেখুন x -6টা আবারও আসবে, তাহলে x -6টা আবারও আসবে এবং এখানে এটা কিন্তু এই দুটো থেকে আসার কথা। দেখুন এখানে x কিন্তু আমরা লিখে দিয়েছি অলরেডি, শুধু 3টা লেখা বাকি আছে, তাহলে 3টা কিন্তু আমরা ব্র্যাকেটের ভিতরে আর লিখতে পারবো না, আমাদেরকে ব্র্যাকেটের বাইরে লিখতে হবে। সো x এর সাথে 3 গুণ করলাম, তাহলে 3x হলো, কিন্তু 3 সামনে কি চিহ্ন ছিল? প্লাস, আমরা প্লাসটা দিয়েছি। এখন দেখুন গুণ করে যে উপরেরটা অটোমেটিক মিলে যাবে, +3 এবং x গুণ করলে +3x এবং দেখুন প্লাস মাইনাসে মাইনাস, 3 6 18 ইকুয়ালস টু 0। এখন আমরা এই দুটি পদের মধ্যে থেকে পাচ্ছি, যে x -6, তাহলে x -6টা কমন যাবে, সো আমরা লিখলাম x -6, এখানে x -6 আমরা কমন নিলাম, তাহলে আমরা পাচ্ছি x + 3 ইকুয়ালস টু 0। যেহেতু দুইটি পদের গুণফল 0, তাহলে কী হবে, এরা আলাদা আলাদাভাবে 0 হতে হবে, হয় x -6 এর ভ্যালু 0 হবে অথবা x + 3 এর ভ্যালু 0 হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বা x এর ভ্যালু হচ্ছে -6 মানে হচ্ছে ডান পাশে ট্রান্সফার করলে এটা +6
আর এখানে +3 যদি ডান পাশে ট্রান্সফার করি তাহলে -3। তাহলে দেখুন বন্ধুরা, এখানে x এর ভ্যালু আসলো 6 এবং x এর ভ্যালু আসলো -3। কিন্তু x টা কি ছিল এখানে? যেহেতু x এর ভ্যালু আমরা দুইটা পেয়েছি, কিন্তু x এর ভ্যালু একটা ঋণাত্মক একটা ধনাত্মক। x টা ছিল আমাদের আর্গুমেন্ট। আমরা জানি লগের আর্গুমেন্টের মান কখনোই ঋণাত্মক হতে পারে না। তাহলে লগের আর্গুমেন্টের মান যদি ঋণাত্মক না হয় তাহলে x এর ভ্যালু -3 এটা গ্রহণযোগ্য হবে না। সো আমরা বলবো এই মানটা গ্রহণযোগ্য নয়। তাহলে গ্রহণযোগ্য মান হচ্ছে কেবলমাত্র 6। তাহলে আমরা বলবো অতএব নির্ণেয় মান x = 6। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার।